ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজকে আমাদের দ্বিতীয় একটি কোশ্চেন নিয়ে আলোচনা হবে এবং এই কোশ্চেনটি ডাব্লিউবিসিএস পরীক্ষার যে সিলেবাস, হিস্ট্রি সিলেবাস, সেখান থেকে আমরা আলোচনা করব। আগের যে কোশ্চেনটা ছিল সেটা আমরা ইন্ডিয়ান পলিটি থেকে আলোচনা করেছিলাম। আজকের কোশ্চেনটা হচ্ছে আমাদের আলোচনা হবে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে। তো আজকের কোশ্চেনটা হয়ে যাচ্ছে কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি থেকে। তো আজকের কোশ্চেনটা কি? আজকের কোশ্চেনটা হচ্ছে সিগনিফিক্যান্স অফ দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট। তো তোমরা যদি এই যে প্রত্যেক দিনের যে কোশ্চেনগুলো যেগুলো আলোচনা করছি সেই কোশ্চেনগুলো তোমরা যদি পরপর পেতে চাও তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ে অফ সাকসেস বলে সার্চ করতে পারো। দ্য ওয়ে অফ সাকসেস তোমরা পেয়ে যাবে, তো সেখানে পেয়ে যাবে। আর না হলে আমাদের কিন্তু যে ডেসক্রিপশন বক্স সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, যেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। সেখানে পরপর এই সিরিজ অনুযায়ী যে কোশ্চেনগুলো হবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্সের, সেগুলো আলোচনা করা পরপর লিস্ট অনুযায়ী থাকবে এবং এর একটা প্লে লিস্টও আমরা বানিয়ে দেবো। সেখানে তোমরা সমস্ত কিন্তু ভিডিও দেখতে পাবে যে কোন ভিডিও কবে আপলোড করা হয়েছে এবং কী রয়েছে, যদি তোমরা কোনো ভিডিও মিস করে যাও তো। আর আগের ভিডিওটা যদি তোমরা কেউ না দেখে থাকো তো অবশ্যই তোমরা একবার ভিজিট করলে তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের যে কোশ্চেন সেটা নিয়ে আলোচনা করি। আজকের কোশ্চেন দিচ্ছে সিগনিফিক্যান্স অফ দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট। তো কুইট ইন্ডিয়া মুভমেন্ট নিয়ে আমাকে যখন জানতে চেয়েছে তো সেক্ষেত্রে আমি কি করব, আমি কুইট ইন্ডিয়া মুভমেন্ট নিয়ে কিন্তু আলোচনা করব, ঠিক আছে? তো কুইট ইন্ডিয়া মুভমেন্ট কী জিনিস, প্রথম এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট সম্পর্কে তোমাদের একটা বেসিক আইডিয়া কিন্তু সবার রয়েছে। তো এই কোশ্চেনটা শুরু করতে আমাকে কী চেয়েছে আগে বুঝবে। আমাকে চেয়েছে কিন্তু সিগনিফিক্যান্স আলোচনা করতে, বা সিগনিফিক্যান্ট যে চিন্তা ভাবনাটা সেটাই কিন্তু আলোচনা। তাহলে এটা হচ্ছে এখানে রয়েছে আমার ইন্ট্রোডাকশন, এটা রয়েছে সিগনিফিক্যান্স, আর কনক্লুশনটা আমি লিখিনি, সেটা তোমরা নিজেরা লিখবে বা বলে দেবো। তোমরা বাড়িতে যখন প্র্যাকটিস করে লিখবে তখন কিন্তু তোমরা লিখতে পারবে। দেখো, কোশ্চেন যখনই তুমি ডেসক্রিপটিভ করবে নিজেকে তোমাকে বাড়ি থেকে করতে হবে। তুমি কিন্তু কারোর আমার লেখা বলো বা যে কোনো লেখা বলো, কোনো নোট থেকে নোট দেখে কিন্তু তুমি নিজেকে তৈরি করতে পারবে না, কারণ এখানে কিন্তু তুমি মুখস্থ করে পারবে না। এখানে সিগনিফিক্যান্স এসছে, পরীক্ষায় চলে এলে হয়তো প্রেজেন্ট ডের সঙ্গে রিলেভেন্স কোশ্চেন দিয়ে দিল, তখন তুমি কি করে ট্যাকেল করবে? তাই তুমি যতক্ষণ না নিজে পড়বে বা নিজে লিখবে ততক্ষণ কিন্তু তোমার কাছে সিগনিফিক্যান্স বলো বা যে কোনো কোশ্চেন বলো সেই ধরনের কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করা তোমার পক্ষে কিন্তু চাপ হয়ে যাবে। তাই সবার আগে কিন্তু এই কোশ্চেনগুলো বোঝো, যেটা বোঝাচ্ছি বাড়িতে লেখো। এটাকেই সম্পূর্ণ কপি করে তুমি কোনো নোট করবে না, জাস্ট এই পয়েন্টগুলোকে নেবে, পয়েন্টগুলোকে নিয়ে লিখবে। তা চলো আজকের কোশ্চেনটার যে অ্যানালিসিস সেখানে শুরু করি। তো ফার্স্টে আমি ইন্ট্রোডাকশন কী দেবো। তো কুইট ইন্ডিয়া মুভমেন্ট প্রথম কথা শুরু হয়েছিল কবে, সেই হিসাবে যদি বলি 8 আগস্ট 1942-তে কিন্তু শুরু হয় কুইট ইন্ডিয়া মুভমেন্ট। আচ্ছা, কেন শুরু হয়েছিল সেটা সবাই জানো, যদি না জেনে থাকো আমরা যখন ভিডিও বানাবো কুইট ইন্ডিয়া মুভমেন্টের ফুল হিস্ট্রি লেকচার বা আমাদের যে ক্লাস আছে সেখানে তোমরা অ্যাক্সেস নিলে তোমরা দেখতে পাবে যে কেন কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়েছে। সেখানে আমরা এই কোশ্চেনগুলো তোমাকে আমরা যেভাবে দেখিয়ে দেবো, তারপরে এই কোশ্চেন তোমরা নিজেরা ইজিলি লিখতে পারবে। ডেসক্রিপটিভ যে ক্লাসগুলো হয় সেগুলোতে আমরা যা করাবো সেটা করলে তোমার এগুলো লেখা কোনো অসুবিধাই থাকবে না। তো এখানে ইন্ট্রোডাকশন কী দেবে, ইন্ট্রোডাকশন হচ্ছে কত সালে শুরু হয়েছিল সেটা দিয়ে দিলে। আচ্ছা, লিডার কারা কারা ছিল সেটা দিয়ে দিলে, যে কারা কারা লিডার ছিল। আচ্ছা, এই যে মুভমেন্টটা ছিল এই মুভমেন্টের গতি প্রকৃতি কীরকম ছিল। গতি প্রকৃতি বলতে মুভমেন্টটা অ্যাকচুয়ালি কীরকমভাবে শুরু হয়েছিল আর কীরকমভাবে কিন্তু চললো। তো সেই হিসাবে যদি দেখি, মুভমেন্টটা যেভাবে শুরু হয়েছিল 8 আগস্ট শুরু হলো। 9 আগস্ট কী হলো, যে লিডার ছিল তাদেরকে ইমপ্রিজন করে নেওয়া হলো, ঠিক আছে? এবং যখন এই মুভমেন্টটা শুরু হয়েছিল তখন কিন্তু এর নেচার ছিল নন ভায়োলেন্ট, ঠিক আছে? এবং সেই সময় শুরু হলো এবং তার কিন্তু কোনো নো লাইন অফ অ্যাকশন বলতে আমি কি বলতে চাইছি, যে কোন পথে চলবে সেরকম কিন্তু কোনো দৃষ্টিভঙ্গি শুরুতে করা হয়নি। আর 9 আগস্ট যদি মেন লিডারদের ইমপ্রিজনমেন্ট করে নেওয়া হয় তাহলে কি এই একদিনের মধ্যে কোনো লাইন অফ অ্যাকশন আসতে পারে? তো তোমার অ্যান্সার কি আসবে? না, সত্যিই আসেনি। এবং সেটাই কিন্তু এই যে আন্দোলন, এই আন্দোলনের বিশেষত্ব। এই আন্দোলনটায় কী হয়েছিল, যখন দেখা গেল যে সমস্ত যারা মানুষজন তার লিডার রয়েছে
তাদেরকে যখন ইমপ্রিজন করে নেওয়া হলো, তারপরে কিন্তু মানুষের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন সেটা কিন্তু মানুষের কাছে চোখে পড়েছিল। এবং এই মানে যে কুইট ইন্ডিয়া মুভমেন্টের বিশেষত্ব বলতে কিন্তু আমরা সেটাকেই বলতে পারি। তাহলে শুরু হলো কত তারিখে সেটা আমরা বললাম, 9th আগস্টে কী হলো সেটা বললাম। বিফোর ইমপ্রিজনমেন্ট কী বলছে, নো লাইন অফ অ্যাকশন, যেটার কথা বললাম। এবং ভায়োলেন্ট নন ভায়োলেন্ট কি, ফার্স্টে ছিল নন ভায়োলেন্ট, এবং যখন কিন্তু আস্তে আস্তে স্বতঃস্ফূর্তর দিকে গেল তখন কিন্তু এটা আস্তে আস্তে ভায়োলেন্ট রূপ নিল। তখন কি হয়েছিল, বিভিন্ন রেল লাইন তুলে দেওয়া, যে সমস্ত পোস্ট অফিস ছিল তৎকালীন সেগুলোতে অনেক জায়গায় আগুন জ্বালিয়ে দেওয়া, ঠিক আছে। তারপরে যদি বলি যে পুলিশ স্টেশন ছিল, সেই পুলিশ স্টেশনের ভায়োলেন্স, ভ্যান্ডালিজম, এগুলো কিন্তু সেই সময় দেখা গেছিল এই আন্দোলনের একটা গতি প্রকৃতি হিসাবে বা মুভমেন্ট হিসেবে আমরা বলতে পারি, ঠিক আছে। কারণ মানুষের কাছে কী ছিল না, কোনো লাইন অফ অ্যাকশন ছিল না। এইবার তাহলে এই আন্দোলনের তাৎপর্য কী, এই আন্দোলনের তাৎপর্য যদি আমরা বলতে যাই তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই আন্দোলন কীভাবে হয়েছিল, সিগনিফিকেন্সে যে নো সেন্ট্রাল লিডার, মানে কোনো সেন্ট্রাল লিডার তো ছিল না, সবাই কোথায় ছিল, সবাই ছিল জেলে। তাহলে সেন্ট্রাল লিডার যদি সবাই জেলে থাকে, মানুষ স্বতঃস্ফূর্ত আন্দোলন করছে যার কোনো নির্দিষ্ট গতি প্রকৃতি নেই, এবং সেই আন্দোলনের সেন্ট্রাল লিডার না থাকলে কিন্তু আন্দোলন কিন্তু দীর্ঘদিন ধরে চালানো কিন্তু সেই সমস্ত মানুষ যারা কোনো দিন আন্দোলন করেনি তারা একটা আন্দোলনকে কীভাবে কন্টিনিউ করে নিয়ে যাবে। তো আন্দোলনটা কিন্তু সেন্ট্রাল লিডার না থাকার জন্য মানে একটা কিন্তু এফেক্ট দেখা গেছিলো, সেটাকে কিন্তু আমরা আলোচনা করব যে ড্রব্যাকস হিসাবে, যে এই আন্দোলনটা ড্রব্যাকস কী আছে। স্লোগান কী ছিল, এই আন্দোলনের স্লোগান ছিল ডু অর ডাই। এই স্লোগান তো তোমরা পড়েছ, যে কে দিয়েছে, গান্ধীজি দিয়েছে, এই কোশ্চেন কিন্তু সব পরীক্ষায় আসে এমসিকিউতে, তো সেটা তোমরা জানো। এই যে ডু অর ডাই স্লোগানটা, এই স্লোগানটা কিন্তু এই আন্দোলনে মানুষের মনে একটা বিশাল পরিমাণে ক্রান্তির সৃষ্টি করেছিল, মানে মানুষ এই স্লোগানটার দ্বারা বিশালভাবে অনুপ্রাণিত হয়েছিল এবং আন্দোলনটা কিন্তু রূপরেখা বদলে গেছিল। তারপরে কি বলছে, পার্টিসিপেশন অফ অল পিপল ফ্রম দ্য অল সেকশন অফ সোসাইটি, মানে নারী পুরুষ নির্বিশেষে সমস্ত রকমের মানুষ বিভিন্ন সোসাইটি থেকে যারাই যেখানে আছে তারাই কিন্তু এই আন্দোলনের পার্ট হয়ে গেছিলো। এবং যার জন্য এই আন্দোলন বললাম যে স্বতঃস্ফূর্ত কেন হয়েছিল, কারণ সবাই কিন্তু এই আন্দোলনের পার্ট নিয়েছিল, তাই এই আন্দোলন কিন্তু স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়েছিল। এবার তোমাদের একটা কোশ্চেন আসে, আন্ডারগ্রাউন্ড মুভমেন্ট কোন আন্দোলনে, কুইট ইন্ডিয়া মুভমেন্টে। এই আন্দোলনে একটা বিশেষ মানে সিগনিফিকেন্স হচ্ছে এই আন্দোলনে আন্ডারগ্রাউন্ড যে অ্যাক্টিভিটি সেগুলো দেখা গেছিলো। কে করেছিল, তাদের মধ্যে একজনের উল্লেখযোগ্য নাম হচ্ছে অরুণা আসফ আলী, যার মানে যে হচ্ছে এই কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় আন্ডারগ্রাউন্ড মুভমেন্টে কিন্তু একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আরও রয়েছে সুচেতা কিপেলিনি, যে সেও কিন্তু এই আন্ডারগ্রাউন্ড মুভমেন্টে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেই নামগুলো কিন্তু তোমরা উল্লেখ করবে যখন এই কোশ্চেনটা অ্যান্সার লিখবে। এবার তারপরে কী আছে, সিম্বল অফ পলিটিক্যাল বিট্রিয়াল, কিছু মানে পলিটিক্যাল বিট্রিয়াল দেখা গেছিলো, যেমন আমরা যদি বলি কমিউনিস্ট পার্টি, আরএসএস, হিন্দু মহাসভা, মুসলিম লীগ, তারা কিন্তু এই মুভমেন্টে কিন্তু কোনো অংশগ্রহণ করেনি, এবং অংশগ্রহণ না করাতে কিন্তু আন্দোলনের মানুষ শুধু অংশগ্রহণ করেছে, এবং মানুষ অংশগ্রহণ করাতে কিন্তু আন্দোলনে এফেক্ট আবার লক্ষ্য পড়েছে। তারপরে কি বলছে, ব্রিটিশার্সরা বুঝতে পেরেছিল যে তারা কিন্তু বেশি দিন ধরে ভারতের মানে তাদের যে গভর্ন করার যে ক্ষমতাটা সেটা আস্তে আস্তে তারা হারিয়ে ফেলছে। মানে মানুষ যখন যে সমস্ত মানুষ একটা সময় ব্রিটিশদের কথা মেনে চলতো, সেই সমস্ত মানুষ রাস্তায় নেমেছে, স্বতঃস্ফূর্ত আন্দোলন করছে, তাহলে কি সেই ব্রিটিশার্সরা যারা এতদিন ধরে গভর্ন করতে পারতো তাদের মাথায় কী আসছে যে না ভাই, মানুষ বুঝে গেছে, এবার কিন্তু আমাদের সমস্যা আসতে পারে। এবং তারপরেই যদি দেখো এই আন্দোলনের পরেই কিন্তু যত অফার, ক্রিপস বলো বা ওয়েভেল বলো, সেই সমস্ত যে অফার, সেই অফারগুলো ব্রিটিশদের থেকে যেগুলো এসেছিলো সেগুলো কিন্তু এই আন্দোলনের পরেই দেখা যায়। এবং সেই মানে বেসিক বা ভিত্তি হিসাবে বলা যায় যে এই আন্দোলনের পরের থেকেই ব্রিটিশদের ভেতরেও একটা ভাবনা চিন্তার পরিবর্তন ঘটে এবং মানুষের মনেও কিন্তু ভাবনা চিন্তার একটা বড় পরিবর্তন ঘটে। তাহলে এটাই হলো মানে এই কোশ্চেনটা সিগনিফিকেন্স জানতে চেয়েছে, তাই তুমি এইটুকু বললে। এইবার তোমাকে কি বলতে হবে, কনক্লুশনে তোমরা কি বলবে, কনক্লুশনে তোমরা এটা বলতে পারো যে আন্দোলনটা চারিদিকে ছড়িয়ে পড়েছিল, কিন্তু কোনো সেন্ট্রাল লিডার না থাকায় আন্দোলনটা দীর্ঘজীবী হয়নি। কিন্তু এই আন্দোলন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের মধ্যে। এবং এই আন্দোলন হওয়ার ফলে ব্রিটিশরা এটা বুঝতে পেরেছিল যে তাদের
যে নতুন যদি কোনো মডিফিকেশান না আনে তাদের কিন্তু লং টাইমের জন্য ভারতে তাদের শাসন কার্য পরিচালনা করা কিন্তু মানে কষ্টকর বা দুঃসাধ্য হয়ে যেতে পারে। এটা তোমরা একটা বলে দিয়ে কনক্লুশনটা শেষ করলে। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের যদি সিগনিফিকেন্ট দেয় তাহলে কিন্তু 10 নাম্বারের জন্য কোশ্চেন দেবে, এবং 10 নাম্বারের জন্য তোমরা হয়তো ম্যাক্সিমাম 150 ওয়ার্ডস তোমাদের লিখতে হবে। তো সেটা লিখলে এই ইন্ট্রোডাকশন থেকে তোমরা চেষ্টা করবে কিছুটা কমপ্লিট করার, বাদ বাকি কিন্তু এই যে আমি বললাম বডি বা সিগনিফিকেন্স, এখান থেকে কিন্তু দাঁড়া একবার মুছে দিই, হ্যাঁ, এখান থেকে তোমরা ফার্স্ট কিছুটা ট্রাই করে নেবে যে মোটামুটি মনে করো 40 ওয়ার্ডসের কাছে তোমরা চেষ্টা করবে এখান থেকে কমপ্লিট করার, বাদ বাকি এখান থেকে মনে করো তোমরা দেবে মানে বডির মধ্যে বা সিগনিফিকেন্সের মধ্যে তোমরা দেবে প্রায় 90 ওয়ার্ডসের কাছে। তারপরে যে কনক্লুশন পার্টটা থাকবে সেখানে কিন্তু তোমরা প্রায় 20 ওয়ার্ডসের কাছে দেবে, যার মধ্যে কমপ্লিট করবে। দেখো 150-র ওপরে যাওয়ার চেষ্টা করবে না, বড় লিখবে না, অতিরিক্ত বড়, তাতে কিন্তু তোমাদের কিন্তু টাইমের একটা অসুবিধা হবে। তো সেটা কিন্তু তোমরা সবসময় খেয়াল রাখবে যে একটা কোশ্চেন জানো, অনেক কিছু জানো। আমি দেখো বইয়ের কিন্তু সব জিনিস লিখিনি, আমি কয়েকটা পয়েন্ট তুলে দিয়েছি, তোমরা হয়তো এর সঙ্গে আর একটা পয়েন্ট দুটো পয়েন্ট বাড়াতে পারো। এই পয়েন্টগুলোকে জাস্ট একটু এলাবোরেট করে দেবে। এলাবোরেট করলে আমি কিন্তু এখানে কি পয়েন্ট উল্লেখ করেছি, এই পয়েন্টগুলোকে একটু এলাবোরেট করলে কিন্তু তোমাদের এই অ্যান্সারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, আর কোনো চাপ থাকবে না এবং অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমাদের একটা যে ঠিকঠাক নাম্বার সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তা চলো এটা সম্পর্কে তো আলোচনা করলাম, এর স্যাম্পল অ্যান্সারটা কীরকম হবে একবার দেখে নিই। স্যাম্পল অ্যান্সার কিন্তু কোনো নোট অ্যান্সার নয়, আগের থেকে বলছি, এটা জাস্ট একটা স্যাম্পল অ্যান্সার কীরকম হবে সেটা তোমরা জাস্ট আইডিয়া করতে পারবে যারা বাংলায় লিখছো। ইংলিশে যারা লিখছো তারা তো বুঝতে পারছো, আমি এই জন্যই বাংলায় দিচ্ছি যে কেমন ধরনের ভাবে লিখতে হবে। তো এখানে তোমরা দেখো পরিচিতি কতটা আমরা লিখেছি, মানে ইন্ট্রোডাকশন আমরা কতটা লিখেছি, এই আন্দোলনের উদ্বোধন কিভাবে হলো। দেখো এই যে টোটাল পার্টটা আমি লিখেছি বা এখানে করা আছে, এটাকে নিয়ে কিন্তু তোমরা জাস্ট যতটা অল্প করে নিতে পারবে তোমাদের কিন্তু লেখা ততটা সুবিধা হয়ে যাবে। তারপরে আছে ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য কিন্তু আমি যেগুলো বললাম সেগুলোর মধ্যে কিন্তু মানে প্রত্যেকটা পয়েন্ট এখানে উল্লেখ করা রয়েছে, এবং বিকেন্দ্রীভূত কমান্ড যেটা মানে ডিসেন্ট্রালাইজড বা আমি কী বললাম নো সেন্ট্রাল যে লিডারশিপ, সেইটার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। মানে প্রত্যেকটা পয়েন্ট সেগুলোকেই কিন্তু আমরা এখানে এলাবোরেট করার চেষ্টা করেছি এবং সেগুলো দিয়ে আমরা কিন্তু লিখেছি, ঠিক আছে। আর কনক্লুশনটা এখানে আমরা উল্লেখ করিনি, কারণ কনক্লুশনটা তোমাদের নিজেদেরকে লেখার জন্য আমরা দিচ্ছি। এই কোশ্চেনটা লিখবে তোমরা, এই কোশ্চেনটা লিখবে, লেখার পরে আমরা লিঙ্ক দিয়ে দেবো এর পরের ভিডিও থেকে, যে লিঙ্কে তোমরা আপলোড করবে, যে সেই লিঙ্কে ঢুকে তোমরা আপলোড করে দেবে তোমাদের অ্যান্সার কপি। আমরা কিন্তু এখান থেকে চেক করে কার অ্যান্সার সবথেকে বেটার হয়েছে সেটা আমরা নেক্সট যে ভিডিও আসবে সেই ভিডিওগুলোতে কিন্তু আমরা ডিসকাস শুরু করব। তোমরা পাঠাবে, তারপরে কিন্তু আমাদের ডিসকাশন আরও ভালোভাবে হবে এবং তোমরাও বুঝতে পারবে, নিজেদেরকে এভ্যালুয়েট করতে পারবে যে কার অ্যান্সার কতটা ভালো হচ্ছে। একদমই ফ্রি অফ কস্টে জিনিসটা চলছে এবং প্রোগ্রাম মানে আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি সেটা তোমরা মানে যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের অন্যান্য যে বন্ধুবান্ধব আছে তাদের মাধ্যমে শেয়ার করে দাও, তাদের কাছে পৌঁছে দাও, যাতে তারাও কিন্তু এই ফ্রি ক্লাসের অ্যাক্সেস পায় এবং তারাও তাদের যে পড়াশোনা বা জার্নিটা আছে সেটা যাতে আরও ভালো হয়ে ওঠে, ঠিক আছে। আজ তাহলে এই অবধি আমরা কমপ্লিট করছি, আবার নেক্সট ডে কোনো না কোনো নতুন টপিক নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ স্টে টিউনড এবং চ্যানেলটা ফলো করো, এবং নতুন ভিডিওর জন্য আমরা রেডি হচ্ছি এবং তোমাদের কাছে যত তাড়াতাড়ি পারবো সেটাকে নিয়ে আসবো।